কিছু কিছু সিনেমা আমাদের হাসায়, কিছু সিনেমা আমাদের কাঁদায়, কিছু সিনেমা এমনও হয় যা বহুদিন পর্যন্ত আমাদের মনে গেঁথে থাকে। সাইয়ারা ঠিক তেমনই একটি সিনেমা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেপোকার গল্প। সিনেমা শুরু হয় বাণী প্রদা নামের এক মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। তার পুরো পরিবারও সেখানে উপস্থিত। সে অপেক্ষা করছে তার ফিয়ান্স মাহেশের জন্য। কিছুক্ষণ পর মাহেশ নিজে না এলেও তার পক্ষ থেকে একটি ফোন আসে বীর নামক এক ব্যক্তির কাছে। ফোনে মহেশ জানায় যে হঠাৎ করেই তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে যেতে হচ্ছে। বাণী খুশি মনে বলে, এটা তো দারুণ খবর, আমরা পরে বিয়েটা সেরে ফেলবো। কিন্তু এরপরই মহেশ জানিয়ে দেয় সে আরেকজনকে ভালোবাসে, তাই এই বিয়ে সে করতে পারবে না। এই কথা শুনে বাণীর মন পুরোপুরি ভেঙে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ সে কেঁদেই কাটায়। ধীরে ধীরে তার পরিবার চেষ্টা করতে থাকে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু 6 মাস কেটে গেলেও বাণী মহেশকে ভুলতে পারে না। এদিকে আমরা জানতে পারি বাণীর লেখালেখির প্রতি বরাবরই আগ্রহ ছিল। কখনো কবিতা লেখে, কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখে নিজের লেখায়। কিন্তু এই 6 মাস ধরে সে কিছুই লেখেনি। তাই একদিন সে একটি জার্নালিজমের চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায়। যদিও সে এই কাজের জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না, তবুও অনেক চেষ্টায় সে চাকরিটা পেয়ে যায়। এই চাকরির সুবাদেই বাণীর দেখা হয় কৃষ নামের একজন ব্যক্তির সঙ্গে। ঘটনাটা হয় এমন, অফিসের বাইরে বাণী ভুল করে নিজের ডায়েরিটা ফেলে আসে, আর সেই ডায়েরিটাই খুঁজে পায় কৃষ। ডায়েরি ফিরিয়ে দিতে গিয়ে সে বাণীর নাম জেনে যায়, বাণী প্রদা। অফিসে ঢোকার পর দেখা যায় কৃষ একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচআর এর সঙ্গে মারাত্মকভাবে ঝগড়া করছে। আসলে এইচআর তার গাওয়া গানের ভালো রিভিউ দেয়নি, বরং ব্র্যান্ডের অন্য মেম্বারদের প্রশংসা করেছে। এই কারণে ভীষণ রেগে যায় কৃষ এবং রাগের মাথায় এইচআর এর উপর চড়াও হয়ে পড়ে। বাণী এই পুরো ঘটনাটা নিজের চোখে দেখছিল। এরপর কৃষ নিজের বন্ধুদের কাছে ফিরে যায়, কিন্তু সেখানেও শুরু হয় ঝগড়া। কারণ তার মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যাতে তার নামই না থাকে। ফলে আজকের স্টেজ শো বাতিল হয়ে যায়, কারণ কৃষের ব্র্যান্ডের সবাই সরে যায়। তবু কৃষ হাল ছাড়ে না। তার পাশে থাকে তার একমাত্র বন্ধু কিভি। কৃষ একা হাতে গিটার নিয়ে স্টেজে ওঠে আর গেয়ে ফেলে দুর্দান্ত একটা গান। গান শুনেই বোঝা যায় সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক, যার দরকার শুধু একটা সুযোগ। ঠিক তখনই কিভি জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার তার পরবর্তী শো এর জন্য একটা ক্লাসিক গান খুঁজছে। কৃষ যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে। সেখানে গান, টাকা, কপিরাইট এবং কৃতিত্ব সব নিয়ে আলোচনা হয়। বিনীত কৃষকে মাত্র 3 দিনের সময় দেয়, কিন্তু কিভি বলে 3 দিনে হয়তো একটা সুর বানানো যাবে, কিন্তু লিরিক্স লেখা সম্ভব না। ঠিক তখনই কৃষের চোখ পড়ে বাণীর দিকে। আসলে ওই দিন বাণী অফিসে গিয়েছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স এত বড় সেলিব্রিটি হওয়ায় তাকে 2 মাস পর আসতে বলা হয়। বাণী অফিসের ভিতরে ঢুকতেই পারছিল না। তখন কৃষ তাকে সাহায্য করে এবং ভেতরে ঢুকতে দেয়। আর তখনই বাণীর সেই ডায়েরিটা পড়ে যায় কৃষের হাতে। ডায়েরির ছেঁড়া পাতাগুলোতে কিছু সুন্দর লাইন লেখা ছিল, যেন ছোট ছোট কবিতা। সেই লাইনগুলো নিয়ে কৃষ একটি গান তৈরি করে এবং গাইতে শুরু করে। যদিও সেসব ছেঁড়া পাতায় খুব অল্প কিছু লাইন ছিল, তবুও সেগুলো এত সুন্দরভাবে গান হয়ে ওঠে যে প্রিন্স শুনেই মুগ্ধ হয়ে যায়। সে বলে এই গানটির ফুল ভার্সন চাই। তখন কৃষ বাণীকে অনুরোধ করে গানটা যেন সে পুরোটা লিখে দেয়, আর তার বিনিময়ে গান রিলিজ হওয়ার আগে প্রিন্সের এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে বলে সে কথা দেয়, যেটার জন্য বাণীও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা গানটির কাজ শুরু করে দেয়। বাণী আসে কৃষির স্টুডিওতে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই ঠিকভাবে লিখতে পারছিল না। ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল তার। এদিকে কৃষ অপেক্ষা করছিল কখন সে লেখাটা শেষ করবে। তখন বাণী বলে, সব গান কি হুট করে লেখা যায়? কিছু গান থাকে যেগুলো লেখার জন্য সময় লাগে, কারণ ভালো গানগুলো শুনলে আমাদের জীবনের কিছু মুহূর্ত মনে পড়ে যায়। তখনই সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এখন এত প্রেশার যে আমি লিখতেই পারছি না। এই কথা শুনে কৃষ তাকে নিয়ে যায় একটি ছোট্ট ক্রিকেট কোর্টে, যেখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে, ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, শেষ বলে দরকার 5 রান। তখন ব্যাটসম্যানের উপর দিয়ে কি ভয়ানক চাপ থাকে, কিন্তু তবুও সে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেয়। এইভাবে উদাহরণ দিয়ে কৃষ বাণীকে মোটিভেট করে। আর সেই মুহূর্তেই বাণীর মাথায় কিছু আইডিয়া
এগিয়ে আসতে শুরু করে। সে ধীরে ধীরে গানের লাইন লেখা শুরু করে আর ক্রিস সেগুলোকে সুরে বাঁধে। এইভাবেই তারা দুইজন মিলে গানটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসে। এইদিকে দেখা যায় ক্রিসের বাবা একজন ভয়ানক মদ্যপী, প্রায়ই মানুষের সঙ্গে মারামারি করে আর পুলিশ প্রায়ই তাদের বাড়িতে আসে। জানা যায় ক্রিসের মা আর বেঁচে নেই আর তার বাবার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়, তবুও ছেলেটি বাবাকে ভালোবাসে। এই দিকগুলো বাণীর চোখেও পড়ে। তাই একদিন বাণী তাকে নিয়ে যায় একটি রিহ্যাব সেন্টারে। সেখানকার খরচ প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু এত টাকা ক্রিসের কাছে ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে দেখা করে বলে, আমি কপিরাইট বা নাম কিছুই চাই না, শুধু অ্যাডভান্সে 9 লাখ টাকা দাও। বিনীত এতে রাজি হয়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায়। এরপর হয় সেই বহুল প্রত্যাশিত প্রিন্সের স্টেজ শো। কিন্তু গানটার কোথাও ক্রিসের নাম নেই, না কোনো কপিরাইট, তবুও সে সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠান স্থলে ছিল ভীষণ ভিড়। সবাই গানটা খুব পছন্দ করে। বাণীও সেখানে আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শো এর মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারা জানতো এই গানটার জন্য তারা কতটা পরিশ্রম করেছে। এরপর থেকে তারা একসাথে জীবন উপভোগ করতে শুরু করে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কয়েকটা সুন্দর দিন কেটে যাওয়ার পর একদিন ক্রিস বাণীকে পুরনো বন্ধুদের কথা বলে, যাদের সঙ্গে কয়েক মাস আগেই ঝগড়া হয়েছিল। ক্রিস বলে, আমি শুধু একজন গায়ক, গানের কথা লেখার জন্য তুমি আছো ঠিকই, কিন্তু আমার মিউজিক বাজানোর মতো ব্যান্ড মেম্বার কেউই নেই। তখন বাণী তাকে মোটিভেট করে। সে বলে, তোমার বন্ধুদের প্রয়োজন, ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না। এই কথায় অনুপ্রাণিত হয়ে ক্রিস সঙ্গে সঙ্গে তার সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ এবার আমাদের কাছে এমন কিছু আছে যার সাহায্যে আমরা আরো ভালো গান তৈরি করতে পারবো। এরপর থেকে বাণী ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে শুরু করে আর দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয়। তারা মিলে গান তৈরি করাও শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে। অবশেষে গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়। তখন সেটা প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় আর এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বাণীর ঝুলিতে, কারণ গান তো তারা আগেও বানিয়েছে, কিন্তু তখন ভাইরাল হতো না। তাদের একটা ভালো লিরিক্স রাইটারের অভাব ছিল। এখন বাণীর লেখা গান ভাইরাল হয়ে যাওয়ায় সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। বাণী আর ক্রিস তখন একে অপরের আরো কাছাকাছি চলে আসে। একে অপরের প্রতি আবেগের বন্ধন যেন আরো গাঢ় হয়ে ওঠে। একদিন ক্রিস যখন বাণীকে তার বাড়ি পৌঁছে দিতে আসে, তখন তার পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে। বাণীর মা তখন খুব রেগে যান এবং বাণীকে বকাঝকা করতে থাকেন। তিনি বলেন, কয়েক মাস আগেই তুমি ডিপ্রেশনে ছিলে, তখন শুধু তুমি না, পুরো পরিবারই কষ্ট পেয়েছে। এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও, তাহলে আমরা কেউই আর সেটা সহ্য করতে পারবো না। এই কথাগুলো তখনই শুনে ফেলে ক্রিস, কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল। সব কথাই শুনে সে একদম চুপচাপ দাঁড়িয়ে যায়। অন্যদিকে এত কিছু শুনে বাণী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ক্রিসও ছুটে আসে, কিন্তু বাণীর মা তখনও রাগে ফুঁসছে। তিনি ক্রিসকে বলেন, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে বিয়ে করো, না হলে ওর জীবন থেকে একেবারেই সরে যাও। এবার আর কোনো ভুল আমি মেনে নেব না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বাণীর সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বাণী তখন বলে, বিয়ে এত সহজ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়ার অনেক বেশি জরুরি। বিয়ে তো আজ নয় কাল করা যাবে, কিন্তু তোমার স্বপ্নগুলো এখনই পূরণ হওয়া দরকার। আমি চাই না তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এরপর 2 দিন পর বাণী হাসপাতাল থেকে ছাড়া পায়। ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস তার বন্ধুদের সঙ্গে গোয়ায় চলে যায়, কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শুট করতে যাচ্ছিল। গোয়ায় গিয়ে তারা দেখে তাদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। চারিদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে, অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এইদিকে বাণী হাসপাতাল থেকে ছাড়া পেলেও ডাক্তার তাকে আবার কিছু টেস্টের জন্য ডাকে। সেই রিপোর্ট দেখে জানা যায় বাণীর অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাচ্ছে। বাণী নিজেও লক্ষ্য করেছিল যে সে অনেক কিছুই ভুলে যাচ্ছে, কিন্তু জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ আর এই রোগের কোনো স্থায়ী চিকিৎসাও নেই। ডাক্তার তাকে সাবধান করে দেন, সবচেয়ে আগে পরিবারকে জানাতে হবে।
এই কথা শুনে বানি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় ক্রিস। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি চায় তখনই তাকে সবকিছু জানাতে, কিন্তু ক্রিসের এই খুশির মুহূর্ত দেখে সে আর কিছুই বলতে পারে না। পরদিন বানি অফিসে যায়, কিন্তু তার মাথায় সারাক্ষণ শুধু একটা কথাই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে সে মাহেশকে দেখে, আর তাকে দেখে তার পুরনো সব স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সে কিছুই জানায় না। এরপর সে যায় ক্রিসের কাছে। ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। এখানেও বানি কিছুই বলে না তার রোগ সম্পর্কে, কারণ সে জানে এখন যদি সে সব বলে দেয় তাহলে ক্রিস কোনোভাবেই এই কনসার্ট করতে পারবে না। এই অবস্থাতেই ক্রিস রওনা হয় এয়ারপোর্টের দিকে, আর বানি যায় তার অফিসের একটি পার্টিতে। কিন্তু সেই পার্টিতে গিয়ে বানির আবার দেখা হয়ে যায় মাহেশের সঙ্গে, আর মাহেশকে দেখে যেন তার ভেতরে সব পুরনো স্মৃতি হঠাৎ করে জেগে ওঠে। মনে পড়ে যায় সেই দিনগুলো যখন তারা বিয়ে করতে চেয়েছিল। সেই মুহূর্তটা যেন আবার ফিরে আসে, যেখানে বানি মাহেশকে বলছিল, আমরা তো দুজনেই বিয়ে করব তাই না? কিন্তু মহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চেয়েছিল বানি যেন তার অবস্থার সুযোগ নিয়ে কিছু একটা করে ফেলে, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা ছিল, কারণ মাহেশের স্ত্রীও সে পার্টিতে উপস্থিত ছিল। তবু বানি মাহেশের সামনেই নিজেকে আর সামলাতে পারে না, সে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে তার কাছে। মাহেশ তখন রেগে যায়, সবার সামনে চিৎকার করে বকুনি দিয়ে তাকে পার্টি থেকে বের করে দেয়। হঠাৎ তাড়াহুড়োয় বানি তার ব্যাগটাও পার্টিতে ফেলে রেখে আসে। ফলে ক্রিস যখন তাকে ফোন করে তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনাটা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনে ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা পার্টি ভেন্যুর দিকে ছুটে আসে। সেখানে গিয়ে বানির ফেলে রেখে যাওয়া ব্যাগটা নিয়ে আসে, আর ঠিক তখনই তার চোখে পড়ে ব্যাগের ভেতরে রাখা অ্যালজাইমারের রিপোর্ট। সবকিছু বুঝে যায় সে। এখন স্পষ্ট হয় কেন বানির আচরণ এত অদ্ভুত ছিল। এরপর সে সরাসরি বানির সঙ্গে দেখা করতে যায়। বানি তখন বলে, তুমি তো সব জেনে গেছো, আমার মনে হয় আমাদের একসাথে থাকা ঠিক হবে না। কিন্তু ক্রিস শান্তভাবে উত্তর দেয়, তুমি মনে রাখো বা না রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি তোমাকে ভালোবাসি। এইদিকে বানির পরিবারও তখন সবকিছু জেনে যায়। তারা আবার ডাক্তারের সঙ্গে দেখা করে। ডাক্তার জানান এখন থেকে তাকে একটা নির্দিষ্ট রুটিনে চলতে হবে এবং থাকতে হবে একদম শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোলে অথবা সমুদ্রের ধারে। এই পরিবেশ তার জন্য এক ধরনের থেরাপি হবে। এই কথা শোনার পর ক্রিস সিদ্ধান্ত নেয় সে বানিকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা চলে যায় অলিবাগে এবং সেখানে থাকতে শুরু করে। ওখানে দুজন মিলে অনেক আনন্দে সময় কাটায়। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানির স্মৃতি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তবুও ক্রিসের কোনো অভিযোগ ছিল না, কারণ সে জানে ভালোবাসা মানে শুধুই স্মৃতি নয়, ভালোবাসা মানে পাশে থাকা। স্মৃতি থাকুক আর না থাকুক। এইদিকে ক্রিস দিল্লির কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্টটা করেছিল, আর সেটা ছিল বিশাল সফল। এরপর মুম্বাইয়ে আবার একটি বড় কনসার্টের আয়োজন হয়। এবার বানি চায় ক্রিসও সেই কনসার্টে অংশ নিক। বানি খুব খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ। কনসার্ট শুরু হয়। ক্রিস স্টেজে উঠে গান গাইতে শুরু করে, আর ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সেখানে আবার হাজির হয় মাহেশ। জানা যায় এই কনসার্টের স্পন্সরই ছিল মাহেশ। বানি যখন তাকে দেখে তখন আবার তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সবকিছু ভুলে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মাহেশ এবার সত্যিই বানির সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় ক্রিস। তখন মাহেশকে বলে, সে আর তোমার সঙ্গে থাকতে চায় না, এখন সে আমার সঙ্গে থাকতে চায়, সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা বানির অসুস্থতারই আরেকটা প্রতিক্রিয়া। তাই রাগে ক্রিস মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে, কারণ সে বুঝতে পারছিল একটা দুর্বল মুহূর্তে মাহেশ ওর ভালোবাসার মানুষটার পাশে থাকার ছলে তাকে ব্যবহার করতে চাইছে। ঠিক তখনই পেছন থেকে বানি ছুরি হাতে এসে হাজির হয়। সে বলে, মাহেশের গায়ে যদি আর একবারও হাত তুলো তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস ভয় পায় না। সে ধীরে ধীরে বানির দিকে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই বানি ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস এক চুলও পিছু হটে না। সে বানিকে আলিঙ্গন করে ধরে বসে থাকে। বানি অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন যখন তার ঘুম ভাঙে সে কিছু মনে রাখতে পারে না। মনে হয় যেন আজই সেই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? ক্রিস মুচকি হেসে বলে, না, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে। তারপর বানি বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের উপর রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে।
সে তখন একটা গান লিখে দেয় আর বলে যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলেই দৌড়ে চলে আসবে তোমার কাছে। কিন্তু গতকালের ঘটনার জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক অপমান সহ্য করতে হয়েছিল, তাই ক্রিস তাদের কাছে ক্ষমা চাইতে যায়। সে বলে বিনীত স্যারকে আমি নিজের মুখে গিয়ে ক্ষমা চাইবো যেন উনি কনসার্টের অনুমতি দেন। কিন্তু তখন তার বন্ধুরা বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউই করব না। তুই অনেক বদলে গেছিস। আমরা সেই পুরনো ক্রিস কাপুরকে চাই যে রেগে যেত, এটিটিউড নিয়ে থাকতো, কিন্তু তবুও ছিল আমাদের আপনজন। এরপর ক্রিস আবারও বানির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে বানি বাড়িতে নেই। সে পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারেও যায়, কিন্তু কোথাও নেই। এই দেশে প্রচন্ড টেনশনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বানির পরিবারকেও জানায়। তারা পুলিশের কাছে অভিযোগ করে। কয়েকদিন কেটে যায়, কিন্তু বানির কোনো খোঁজ মেলে না। তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পুলিশ জানায় আমরা 2 মাস ধরে খোঁজ করছি, কিন্তু অনেক সময় নিখোঁজ মানুষদের খুঁজে পাওয়া যায় না। এইভাবে কেটে যায় একটা বছর, কিন্তু এখনো বানির কোনো খোঁজ পায় না ক্রিস। তবুও সে বানিকে ভুলতে পারিনি। আগের মতোই গভীরভাবে সে বানিকে ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল। সেই গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বানি বলেছিল এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাস নিয়েই ক্রিস বারবার সেই গান গাইতো, এই ভেবে একদিন না একদিন বানি ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। এখন তাদের টিম সফল, জনপ্রিয়। সেখানে কেভি ক্রিসের গানে বানানোর রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বানির চোখ। ক্রিস সব ফেলে ছুটে যায় মানালির সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানির রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার, নিউজ পেপার কাটিং, সবই। বানি একটি চিঠি লিখে রেখে গিয়েছিল, ক্রিস তুমি যেন এই চিঠিটা কখনোই না পাও, কারণ তুমি যদি এটা পড়েছো তার মানে তুমি সব ফেলে আমার পেছনে চলে এসেছো, যা আমি চাইনি। এখান থেকে বোঝা যায় কনসার্টের দিনে সেই ভিডিও দেখে বানি বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সবাইকে ছেড়ে সে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস খুঁজে পায় বানিকে, কিন্তু বানি তখন কিছু মনে করতে পারছিল না। সে জিজ্ঞেস করে আপনি কে? ক্রিস বলে আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বানি বলে আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছু লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে আমি জানি একা বসে বসে গান লেখা যায় না, যে গান হৃদয় ছুঁয়ে যায় সেটা লেখা হয় বিশেষ কোনো মুহূর্তে। এরপর ক্রিস বানিকে নিয়ে যায় আবার সেই পুরোনো দিনের মতো। তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে। বানি কিছুই মনে করতে পারছিল না, কিন্তু ক্রিস বারবার চেষ্টা করে। শেষ পর্যন্ত একসময় বানি বলে ওঠে ক্রিস কাপুর, তার সবকিছু মনে পড়ে যায়। বানি বলে আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বানি ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতির কথা। আর এইভাবে শেষ হয় এই সুন্দর ভালোবাসার গল্প। তো এই ছিল সাইয়ারা মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের এই রোমান্টিক গল্পটি ভালো লেগেছে। যদি আমার এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।